ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। সচেতন হন, সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলুন। হঠাৎ করেই আমাকে কলকাতা ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছিল। সেদিন ছিল দুর্গাপূজার অষ্টমী। ঠিক 1 বছর পর নবমীর দিন আবার কলকাতায় ফিরলাম। এতদিন পর নিজের বাড়িতে ফিরে মনে হচ্ছিল যেন শহরটা আমাকে আবার নতুন করে চিনতে শিখছে। বাড়িতে ঢুকেই চিঠির বাক্স খুললাম। দেখি আমার নামে বেশ কয়েকটা চিঠি জমে আছে। তার মধ্যেই একটি চিঠি আলাদা করে চোখে পড়ল। চিঠিটি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা। স্নেহাস্পদেষু প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা করো, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিটা লেখা হয়েছিল গত বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। বিদেশে থাকাকালীন আমি তাকে 3টি চিঠি লিখেছিলাম, কিন্তু একটিরও উত্তর পাইনি। তাই মনে মনে ঠিক করলাম আগামীকাল বিজয়া দশমীর দিন সুরেন কাকার বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে আসব। পরদিন বিজয়া দশমী। সারাদিন আত্মীয় স্বজনের বাড়িতে বিজয়ার প্রণাম আর কোলাকুলি করতে করতেই রাত হয়ে গেল। সবশেষে পৌঁছলাম ভবানীপুরে, সুরেন কাকুর বাড়ির সামনে। তখন রাত 9:30টার কাছাকাছি। গ্যাসের আলোয় বাড়িটির দিকে তাকাতেই কেমন যেন বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। বাড়ির সব দরজা জানলা বন্ধ। ভেতর থেকে এক ফোঁটা আলো বাইরে আসছে না। মনে মনে ভাবলাম, এত তাড়াতাড়ি কি সবাই ঘুমিয়ে পড়েছেন? কিন্তু এই গরমের রাতে সব জানালা বন্ধ কেন? নাকি বাড়িতে কেউ নেই? বাড়িটিকে দেখে যেন তাই মনে হচ্ছিল। নিস্তব্ধ, নিশ্চুপ, পরিত্যক্ত, যেন একটু পরেই ভেঙে পড়বে। 2-1 পা এগিয়ে সদর দরজার কাছে গেলাম। দরজাটা বন্ধ ছিল, কিন্তু ঠেলতেই ধীরে ধীরে খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল, তাই ভিতরে ঢুকতে কোনো দ্বিধা হলো না। উঠানের সামনে এসে আবার থেমে গেলাম। দশমীর চাঁদের আলো উঠানের একটুকু অংশ আলোকিত করে রেখেছে। বাকি চারিদিক ঘন অন্ধকারে ডুবে। কোথাও কোনো মানুষের শব্দ নেই, শুধু কয়েকটা ঝিঁঝি পোকা একটানা কর্কশ স্বরে ডেকে চলেছে, সুরেন কাকা, ও সুরেন কাকা, সুরেন কাকা। আমার গলার আওয়াজ শুনে যেন মুহূর্তের মধ্যে ঝিঁঝি পোকার ডাকও থেমে গেল। বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। ঠিক তখনই বাইরের রাস্তা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है। কারা যেন মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। অন্ধকারের মধ্যে হঠাৎ নিজেকে ভীষণ একা বলে মনে হলো। বুকের ভেতরটা অকারণে ঠান্ডা হয়ে গেল। সুরেন কাকা, সুরেন কাকা, বাড়িতে আছেন? কিছুক্ষণ নীরব থাকার পর অনেক দূর থেকে ভেসে এলো এক ক্ষীণ কণ্ঠস্বর, কে ডাকে? আমি নরেশ, সুরেন কাকা। যাচ্ছি। পর মুহূর্তেই নিস্তব্ধ বাড়ির ভেতর খট 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 করে খড়মের শব্দ ভেসে উঠল। ছোটবেলা থেকেই জানতাম সুরেন কাকা বাড়ির ভেতরে সবসময়
খড়ম পরেই হাঁটতেন। শব্দটা ধীরে ধীরে কাছে এসে বারান্দার সামনে থেমে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কাউকে দেখতে পেলাম না। শুধু অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো সুরেন কাকার গলা। নরেশ, এতদিন পরে তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর ধরে তোমার অপেক্ষা করছি। সুরেন কাকা, আমি তো বিদেশে ছিলাম, আপনার চিঠি পাইনি। আচ্ছা, সেসব কথা পরে শুনবো। আগে তুমি ওপরে এসো। ওপরে কি করে যাব? চারিদিকে যে অন্ধকার, আগে একটা আলো জ্বালান। তবেই তো মুশকিলে ফেললে। সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে জমা আছে। সেখানে গেলেই তুমি টাকা পাবে। সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি। আমি এসেছি বিজয়ের প্রণাম করতে। আমি ওপরে যাব। আচ্ছা, তাহলে উপরেই এসো। সিঁড়ির উপরে চাঁদের আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। সুরেন কাকার কথা মতো খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির দিকে এগোলাম। চারিদিকে এমন নিস্তব্ধতা, যেন পুরো বাড়িটা নিঃশ্বাস আটকে আমার প্রতিটি পদক্ষেপ শুনছে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম। সত্যি, ওপরের চাঁদের ফ্যাকাশে আলো পড়েছিল। সেই আলোয় ছাদের দিকে এগিয়ে গেলাম। দ্বিতলের ছাদে পা রাখতেই দেখলাম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন সুরেন কাকা। মাথা ভর্তি বকের পালকের মতন সাদা লম্বা চুল, মুখ জুড়ে তেমনি সাদা দাড়ি, সারা শরীর সাদা চাদরে ঢাকা। ম্লান চাঁদের আলোয় তাকে মানুষ বলে নয়, যেন অন্য কোনো জগতের বাসিন্দা বলেই মনে হচ্ছিল। তবুও তিনি তো আমার সুরেন কাকা। ছোটবেলা থেকে যার স্নেহ পেয়েছি, তাই আর কিছু না ভেবে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ঝুঁকে পড়লাম। ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন দিন, পায়ের ধুলো দিন। হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না, যেন শূন্যে হাত পড়ল। অথচ তিনি ঠিক আমার সামনেই দাঁড়িয়েছিলেন। সুরেন কাকা কোনো উত্তর দিলেন না। সেই মুহূর্তেই বাড়ির ভেতরের কোনো এক ঘর থেকে ভেসে এলো এক নারীর বুক ফাটা আর্তনাদ। কেউ যেন অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই কান্না শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সুরেন কাকা, ও সুরেন কাকা, ও কে কাঁদছে? কোনো উত্তর এলো না। সুরেন কাকা ধীরে ধীরে বাড়ির ভেতরের অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। খড়মের শব্দ ক্রমশ দূরে সরে যেতে লাগলো, আরো দূরে, আরো। তারপর সব শব্দ মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমি একা দাঁড়িয়ে রইলাম ছাদের ওপর।
চারিদিকে শুধু মরা চাঁদের আলো, নিস্তব্ধতা আর অজানা এক ভয়ের ভার। হতভম্ব হয়ে ছাদের ওপর দাঁড়িয়ে রইলাম। চারিদিক চাঁদের আলো থাকলেও আজ যেন সেই আলোতেও কোনো প্রাণ নেই। বাড়ির প্রতিটি কোণ কেমন অস্বাভাবিক নিস্তব্ধ। একটা কাল পেঁচা তেতালার আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। নিচের উঠান থেকে একটা হুলু বেড়ালের ডাকে সেই নীরবতা আরো ভারী হয়ে উঠল। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর কোনো দেখা নেই। আজকের এই বাড়ির পরিবেশ, সুরেন কাকার আচরণ, সেই অদ্ভুত নারীকণ্ঠের কান্না, সবকিছুই যেন রহস্যে ঢাকা। কিন্তু একটা প্রশ্ন বারবার আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আমি সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে পারলাম না কেন? আরো কয়েকটা মিনিট অপেক্ষা করলাম। তারপর থাকতে না পেরে আবার ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। কোনো উত্তর এলো না। হঠাৎ কালপেঁচাটা কর্কশ স্বরে ডেকে উড়ে গেল। একই সঙ্গে হুলু বিড়ালটাও চুপ করে গেল। চারিদিকে আবার সেই ভয়ঙ্কর নীরবতা। ভাবলাম, এভাবে বসে থেকে লাভ কি? এই বাড়িতে আমার অবাধ যাতায়াত, নিজেই খুঁজে দেখি। ধীরে ধীরে উঠে বারান্দার দিকে এগোলাম। উঠানের দুপাশে লম্বা বারান্দা, সেখানে চাঁদের আলো পৌঁছয়নি। চারিদিকে শুধু ঘন অন্ধকার। হাতড়াতে হাতড়াতে একটার পর একটা দরজার কাছে গেলাম, কিন্তু প্রতিটি দরজাই শুধু বন্ধ নয়, বাইরে থেকে শিকল তুলে তালা মারা। আমি থমকে দাঁড়ালাম। সুরেন কাকা তো এই দিকেই এসেছিলেন, আর এই ঘরগুলোরই কোনো একটা ভেতর থেকে আমি স্পষ্ট একটি মেয়ের কান্না শুনেছি। তাহলে তাহলে সুরেন কাকা কোথায় গেলেন? কাঁদছিলই বা কে? আর সব ঘরে বাইরে থেকে তালা লাগানো কেন? এই প্রথম সত্যিকারের ভয় আমাকে গ্রাস করল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দৌড়ে সদর দরজার কাছে গিয়ে এক টানে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খুলল না। আশ্চর্য হয়ে দেখলাম, সদর দরজায় বাইরে থেকে কুলুপ লাগানো। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই দরজা দিয়েই তো কিছুক্ষণ আগে আমি নিজের হাতে ঠেলে ভিতরে ঢুকেছি। তাহলে এর মধ্যে বাইরে থেকে দরজায় কুলুপ দিল কে, আর কেন? হতাশ হয়ে দরজার গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা ধকধক করছে, হাত পা কাঁপছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন আমাকে এই বাড়ির ভেতরে আটকে রাখতে চাইছে। হঠাৎই মনে পড়ে গেল, সুরেন কাকার বাড়ির খিড়কির দিক দিয়ে একটা পুকুর আর বাগান আছে। শেষ ভরসা হিসেবে সেদিকেই দৌড়ে গেলাম। অন্ধকারে গাছের ডাল সরিয়ে কাঁটা ঝোপ পেরিয়ে কোনো রকমে বাগানে এসে পৌঁছলাম। তারপর প্রাণপণে পাঁচিল টপকে বাইরের রাস্তায় নেমে এলাম। রাস্তায় পা রাখতেই যেন বুকের ভেতর থেকে বিশাল একটা পাথর নেমে গেল। পিছন ফিরে একবারও আর সেই বাড়ির দিকে তাকানোর সাহস হলো না। সুরেন কাকা যে পাড়ায় থাকতেন, সেই পাড়াতেই আমার ছোটবেলার বন্ধু অখিলের বাড়ি। সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। ভোর হতেই অখিলের বাড়ির দিকে রওনা দিলাম। অখিল তখন
বৈঠকখানায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে অবাক হয়ে তাকালো। এই যে নরেশ ভাই, কবে কলকাতায় ফিরলে? পরশু। কাল তোমাদের পাড়ায় বিজয়ের প্রণাম করতে এসেছিলাম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে আর দেখা করতে পারিনি। আমার কথা শুনে অখিল বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কাল তুমি সুরেন কাকার বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, সুরেন কাকার সঙ্গে কথা বলতে বলতেই তো দেরি হয়ে গেল। অখিলের মুখের রং মুহূর্তেই বদলে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সে গম্ভীর গলায় বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? কাল বিজয়ের সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আদ্রু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি খাইনি। কিন্তু তুমি এমন প্রশ্ন করছো কেন? এই 1 বছরের মধ্যে তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি? না। ছোর, ঠিক এই সময় আমাদের পাড়ায় কলেরার মরক লেগেছিল। 7 দিনের মধ্যেই সুরেনবাবু, তার স্ত্রী আর 2 ছেলে মেয়ে সবাই কলেরায় মারা যান। তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। অখিলের মুখে কথাগুলো শুনে আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। গত রাতের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। অন্ধকার বাড়ি, খড়মের শব্দ, সাদা চাদরে ঢাকা সুরেন কাকা, পায়ে হাত দিয়েও ছুতে না পারা সেই অদ্ভুত নারী কণ্ঠের কান্না, আর তালাবদ্ধ বাড়ি। তাহলে তাহলে গত রাতে আমি কার সাথে কথা বলেছিলাম? তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন আজও হাজার অনুরোধেও আমি আর সিদ্ধি খাই না। তবে একটা প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। গত রাতের সমস্ত ঘটনাকে যদি সিদ্ধির নেশার ঘোর বলে উড়িয়েও দিই, তাহলে সুরেন কাকার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে গিয়ে আমি আমার সেই 1000 টাকা ফেরত পেলাম কি করে? না, আজও সেই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই।